বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলার আজকে মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে কোর্ট নম্বর 5-এ 302 নম্বর আইটেমে ডায়েরি নম্বর 4303 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন মামলাটির হিয়ারিং সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই মামলায় হিয়ারিং হয়েছে। এই মামলাটি করা হয়েছিল মূলত মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে। তারা বিএড প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিকে। সেই রিক্রুটমেন্টে যারা বিএড প্রার্থীরা রয়েছেন তারা কি বৈধ না বৈধ নয়, অর্থাৎ 11ই আগস্ট 2023 সালে সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল এনসিটির যে নোটিফিকেশন 2018 সালের 28শে জুন যে নোটিফিকেশনের দ্বারা বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল প্রাইমারিতে, সেই নোটিফিকেশনটিকে বাতিল করা হয়েছিল। অতএব মহামান্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটি কবে থেকে লাগু হবে, সেটা কি প্রসপেক্টিভ ইন নেচার হবে না রেট্রোস্পেক্টিভ ইন নেচার হবে, সেই বিষয়ে ক্ল্যারিফিকেশন নিয়ে এই মামলাটি করা হয়েছিল। এবং এই মামলার জন্য স্পেশালি বেঞ্চ অ্যাসাইন করা হয়েছিল জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং জাস্টিস অনিরুদ্ধ বসুর কে নিয়ে। এবং সেই মামলায় গুরুত্বপূর্ণ হিয়ারিং হলো। তো হিয়ারিং থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো এবং আজকে বিচারপতিরা কি বললেন এবং এর ভিত্তিতে কি তারা অর্ডার দিলেন, এবং যারা বিএড চাকরিরত প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কি কি খবর রয়েছে, সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি আপনারা ডিটেলসে দেখবেন এবং পুরোটা দেখবেন। দেখুন, পুরো যে হেয়ারিংটা, সেই হেয়ারিংটা ভালো করে দেখার পরে যেটুকু বুঝলাম যে বিএডদের পক্ষ থেকে ছিলেন মধ্যপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তুষার মেহতা স্যার, আমাদের ভারতবর্ষের সলিসিটর অফ জেনারেল, এবং পিএস পাটোয়ালিয়া স্যারও ছিলেন বিএডদের পক্ষ থেকে। এছাড়াও ডিএলএডদের পক্ষ থেকে ছিলেন মীনাক্ষী আরোরা ম্যাম। এবং এরা মূলত যে সমস্ত সওয়ালগুলো করেছেন আজকে, সেই সওয়ালগুলোর যে মূল বক্তব্য সেটা ছিল এটাই যে যারা বিএডদের পক্ষ থেকে যারা বলছিলেন তারা যেটা বলছিলেন যে বিএড প্রার্থী যারা এনসিটি নোটিফিকেশন অনুযায়ী যাদেরকে চাকরি দেওয়া হয়ে গেছে, অর্থাৎ জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু ধুলিয়া যে জাজমেন্ট দিয়েছিলেন তার আগে, তো সেই চাকরিগুলো যাতে করে কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ না করা হয় এবং সেই চাকরিগুলোকে যাতে করে সুরক্ষিত করা হয়। তার কারণ যখন কোনো স্ট্যাটিউটরি বডি কোনো ল ডিক্লেয়ার করে, সেই লটাকে প্রত্যেকটা গভর্নমেন্টকে মেনে নিতে হয় যতক্ষণ না সেইটাকে নাল অ্যান্ড ভয়েড করে বা সেটাকে বাতিল করে কোনো অ্যাপেক্স কোর্ট। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 সালে যেহেতু সুপ্রিম এনসিটির যে নোটিফিকেশন 28শে জুন 2018 সালে সেটিকে বাতিল করে, তো 2023 সালের 11ই আগস্টের আগের যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো যাতে করে সুরক্ষিত থাকে, যাতে করে সেখানে যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি পেয়ে গেছেন তাদের যাতে করে কোনো অসুবিধা না হয়। তার কারণ তারা অনেকেই 2 বছর বা 4 বছর বা 5 বছরের অধিক সময় ধরে চাকরিরত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তাদের চাকরিটা চলে গেলে তারা অনেক বিপদে পড়বেন এবং একটা সোশ্যাল ক্রাইসিস তৈরি হবে। তো মূলত তারা এই বিষয়গুলো তুলে ধরেন মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের কাছে তারা যে বিষয়টা রিলিফ চান যে এই যে সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে 2023 সালের 11ই আগস্ট, সেই অর্ডারটাকে প্রসপেক্টিভ ইন নেচার করা হোক, এটাকে কোনোভাবে রেট্রোস্পেক্টিভ ইন নেচার করা যেন না হয় এই বিষয়ে অনুরোধ করা হয়। এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদ্বয়কে এই বিষয়টা বোঝানো হয় যে যদি এটা রেট্রোস্পেক্টিভ ইন নেচার হয় তাহলে বিভিন্ন রাজ্যে কম বেশি প্রচুর বিএড ক্যান্ডিডেট রয়েছে যারা চাকরি পেয়ে অলরেডি রয়েছেন, তো তাদের অনেক অসুবিধা হবে। তারা অনেকেই ব্যাংক থেকে লোন নিয়েছেন, তারা চাকরি বাকরি করছেন, তাদের ফ্যামিলি রয়েছে, অনেকেই ম্যারিড। তো এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় এক্স্যাক্টলি এই অর্ডে, আমি যে অর্ডে বলছি। তো তুষার মেহতা স্যার এই ধরনের কথাই তিনি বলেন। তো বিচারপতিরা মোটামুটি তার এই বক্তব্যে আশ্বস্ত প্রকাশ করেন যতটুকু বোঝা গেল, বিশেষ করে জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস সুধাংশু ধুলিয়া উভয়ে। তারা যেটা বলেন যে সত্যি যারা চাকরি পেয়ে অলরেডি গেছেন তাদেরকে এই মুহূর্তে সার্ভিস থেকে টার্মিনেট করে দেওয়া, এটা কিন্তু সত্যি একটা বলতে গেলে সোশ্যাল ক্রাইসিসের মতো। কিন্তু যারা ডিএলএড রয়েছেন তারা এই বিষয়টা তীব্র বিরোধিতা করেন। তারা মূলত যেটা বলতে থাকেন যে এনসিটির যে নোটিফিকেশন সেটাই যখন বাতিল করা হয়ে গেছে তখন কিভাবে তারা চাকরি পেতে পারে, এবং তারা যোগ্য নয় বিএডরা, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছেন যে বিএড কখনোই এলিজিবল নয় প্রাইমারির জন্য। অতএব যারা চাকরি করছেন তারা কোন যোগ্যতায় চাকরি করছেন। এছাড়াও তারা মূলত রাজস্থান হাইকোর্টের বিষয়টাকে নিয়ে আসেন পার্টিকুলারলি এমপির জন্য, যে রাজস্থান হাইকোর্ট যেহেতু 25শে নভেম্বর 2021 সালের জাজমেন্টে ডিক্লেয়ার করে দেয় যে এনসিটির নোটিফিকেশনটা বাতিল, এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট তারা কিন্তু এর পরে নোটিফিকেশান দেয় 2022 সালের রিক্রুটমেন্টের জন্য, এবং তাদের ওই রিক্রুটমেন্ট
নোটিফিকেশনটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনও ছিল, হাইকোর্টে মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে, অতএব তাদের যাতে করে এই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। তো এই বিষয়টা তারা বলতে থাকেন, বিশেষ করে মীনাক্ষী আরোরা ম্যাম, তিনি এটাই বলতে থাকেন যে রাজস্থান হাইকোর্টের পরবর্তীতে 25শে নভেম্বর 2021 সালের পরবর্তীতে যারা রিক্রুটমেন্ট পেয়েছেন তারা কোনোভাবেই চাকরিতে থাকতে পারেন না, বিশেষ করে যারা বিএড যোগ্যতা দেখিয়ে পেয়েছেন তারা। তো বিচারপতিরা এখানে একটা বিষয় যেটা পরিষ্কার করেন সেটা হচ্ছে এটাই, যে বিএডরা কোনোভাবেই প্রাথমিকে এলিজিবল নয়, অর্থাৎ বিএড যে কোর্স সেই কোর্সটা প্রাইমারিতে এলিজিবল নয়। কিন্তু জাস্টিস সুধাংশু ধুলিয়া স্যার একটি কথা বলেন যে তারা হাইকোর্টের যে জাজমেন্টগুলো রয়েছে ডাইভার্স ওয়েতে, অর্থাৎ এক একটা হাইকোর্ট এক এক রকমের জাজমেন্ট দিয়েছে। বিশেষ করে পিএস পাটওয়ালিয়া পরবর্তী সময়ে উল্লেখ করেন যে কলকাতা হাইকোর্ট বা হিমাচল হাইকোর্ট তারা কিন্তু আবার বিএডদের পক্ষে রায় দিয়েছিলেন। তো এক্ষেত্রে হাইকোর্টের যে অর্ডারগুলো সেগুলোকে যে বিচারপতিরা এই মুহূর্তে দেখছেন না, তারা মূলত যে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছেন 2023 সালের 11ই অগস্ট সেই ডেটটাকেই তারা ধরছেন, এবং তারা যেটা বলতে চাইছেন যে এর আগে যারা রিক্রুটমেন্ট পেয়ে গেছেন তাদের জন্য একটা ব্যবস্থা করা উচিত, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে তাদের জন্য ভাবা উচিত, এইরকমই ওয়ার্ড কিন্তু ইউজ করেছেন আজকে। অর্থাৎ এখান থেকে একটি বিষয় ক্লিয়ার যে বিচারপতিরা কখনোই যারা বিএড করে রয়েছেন, যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা বাতিল করতে চাইছেন না এই বেসিসে যে এনসিটির নোটিফিকেশনটা বাতিল হয়ে গেছে তার ভিত্তিতে। এটা কিন্তু পরিষ্কার আজকে হিয়ারিং থেকে যারা হিয়ারিংটা দেখেছেন তারা কিন্তু পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন। তো জাস্টিস অনিরুদ্ধ বসু একটি অর্ডার লিখতে যাচ্ছিলেন, তিনি মূলত দু তিনটে পয়েন্ট অ্যারাইজ করেন। বিশেষ করে তিনি যেটা বলতে থাকেন যে যারা বিএড করে অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদেরকে এখন কিভাবে রাখা যাবে প্রাইমারিতে, এই বিষয়টা যাতে করে ভাবা হয় এবং এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ভাবা হয়। বিশেষ করে ব্রিজ কোর্স যদি তাদের জন্য লঞ্চ করা যায়, এরকম একটা অনুরোধ তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে করে বা এরকম একটা অর্ডার তারা দিতে চায়। এবং তারা এটাও বলতে চায় যে কতজন প্রাইমারি টিচার রয়েছে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যারা এই মুহূর্তে বিএড করে চাকরি করছেন কোনো রকম ব্রিজ কোর্স বা ডিএলএড না করে, তো তাদেরকে কিভাবে ব্রিজ কোর্স করিয়ে ডিএলএডদের সমতুল্য করে চাকরিতে রাখা যায় এরকম একটা পন্থা খুঁজতে চাইছেন বিচারপতিরা। তো এক্ষেত্রে ব্রিজ কোর্সের যখন কথা ওঠে তখন মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের পক্ষ থেকে তিনি কিন্তু প্রবল আপত্তি করেন। তিনি বলেন যে ব্রিজ কোর্সের কোনো প্রভিশনই নেই, এবং ব্রিজ কোর্স যেটা বলা হয়েছে এনসিটি নোটিফিকেশনে 2018 সেই নোটিফিকেশনটাকে তো আপনারা বাতিলই করে দিয়েছেন, তাহলে নতুন করে কিভাবে ব্রিজ কোর্সটা এখানে আনা হবে। এবং আরেকটি বিষয় যে তারা আরটিআই করে দেখেছেন যে ব্রিজ কোর্স নামক কোনো কোর্স কিন্তু গোটা ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন থেকে করানো হয় না প্রাইমারি অর্থাৎ বিএডদের জন্য প্রাইমারিতে যেটা বলা হয়েছিল সেই বিষয়টা। তো এরপরে বিচারপতিরা কিন্তু সেটা অর্ডারে আর লেখেননি, এবং বিচারপতিরা সমগ্র হেয়ারিং যেটা সেটা কিন্তু একটা বলা যেতে পারে হ্যাপাজেডলি ওয়েতে চলছিল, অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম বিষয়গুলো উঠে আসছিল। তো তখন বিচারপতিরা যেটা করেন যে আজকে এই মামলায় তারা কিন্তু কোনো অর্ডার দেননি, তারা যেহেতু প্রাথমিকভাবে একটি অর্ডার লিখতে চাইছিলেন এই বিষয়গুলো নিয়ে দু তিনটে পয়েন্টকে অ্যারাইজ করে, কিন্তু তারপরে যে ডিএলএডরা প্রচুর আপত্তি করে এই বিষয়গুলোতে, তারা তার ফলে বিচারপতিরা অনিরুদ্ধ বসু একটি পরিষ্কার কথা বলেন যে আমরা আজকে কোনো অর্ডার দিচ্ছি না এই বিষয়গুলোতে। এবং এই মামলাটা ফিক্সড করা হয় পরবর্তী একটি ডেটে এপ্রিল মাসের 1 তারিখে, এবং এপ্রিল মাসে আপনারা সকলেই জানেন মাঝামাঝি করে জাস্টিস অনিরুদ্ধ স্যার তিনি কিন্তু রিটায়ার্ড করবেন। তার ফলে এই মামলার যে জাজমেন্ট বা ফাইনাল অর্ডার, অর্থাৎ এই যে পুরো জাজমেন্টটা সেটা কি রেট্রোস্পেক্টিভ হবে না প্রসপেক্টিভ হবে, বা যারা বিএড করে চাকরি করেছেন তাদের জন্য কি ব্যবস্থা করা হবে, তারা কি অলরেডি চাকরিতে থাকবে না তাদের চাকরিটা কি করা হবে, এই বিষয়ে কিন্তু একটা ফাইনাল ডিসিশন চলে আসবে। তবে যতটুকু হেয়ারিং আমি দেখলাম, হেয়ারিং দেখে আমার যতটুকু মনে হলো পার্সোনালি, তো সেইটুকু দেখে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে কিন্তু বিচারপতিরা কোনোভাবেই যে যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন, বিশেষ করে 11ই আগস্ট 2023 সালের আগে, তার কারণ বিচারপতিরা এখানে একটি বিষয় পরিষ্কার করেছেন যে 11ই আগস্ট 2023 সালের পরে কিন্তু কোনোভাবেই কোনো বিএড প্রার্থী এলিজিবল নয়। এটা কিন্তু একদম ক্লিয়ার যে ওই জাজমেন্ট আসার পরে বিএডরা আর কোনোভাবেই এলিজিবল হতে পারবে না। কিন্তু তার আগে যারা রিক্রুটমেন্ট হয়ে গেছেন তাদের জন্য কি করা যায়, তার কারণ এটা একটা সোশ্যাল প্রবলেম তৈরি হবে, এটা জাস্টিস সুধাংশু ধুলিয়া একবার বলেন মীনাক্ষী ম্যামকে, যিনি ডিএলএডদের পক্ষে বলছিলেন তাকে এটা বোঝানোর চেষ্টা করেন যে দেখুন এই যে একটা সোশ্যাল ক্রাইসিস, তার কারণ প্রচুর ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে বসে আছেন এবং আমাদের দেশে একটা আনএমপ্লয়েড সিচুয়েশন অলরেডি চলছে খুব বেশি পরিমাণে। তো সেইখানে এতজন যদি হঠাৎ করে সার্ভিস থেকে চলে যায় এরকম একটা ডিসিশনের মধ্য দিয়ে, তাহলে সেটা সত্যি একটা খুব খারাপ দেখায়। তার জন্য তারা চাইছেন এটা একটা প্রবলেমটাকে সর্ট আউট করতে
অন্য কোনোভাবে যাতে করে এদেরকে রাখা যায়। তো এই বিষয়গুলো আজকে কোর্টের শুনানি থেকে উঠে এসছে। পরবর্তীতে দেখা যাক এটা কি হয়। আপাতত অর্থে পশ্চিমবঙ্গে যারা চাকরি করছেন বিএড প্রার্থীরা, তাদের আমার মনে হয় না খুব একটা প্রবলেম আছে। আমি একদম খোলা ভাষায় বলে দিচ্ছি, তার কারণ দেখুন তারা অলরেডি যারা চাকরি করছেন তারা কিন্তু রাজস্থান গভর্নমেন্টের আগেই, মানে জাজমেন্টের আগেই তারা জয়েনিং করে গেছেন। ওই 25শে নভেম্বর 2021 সালের আগেই, সম্ভবত তারা 2021-এর ফেব্রুয়ারি মাসেই জয়েন করে গেছেন। অতএব তাদের হয়তো কোনোভাবেই এই প্রভাবটা পড়বে না। তবে দেখা যাক সুপ্রিম কোর্ট আলটিমেটলি ফাইনালি কী রায় দেয়। এছাড়াও 2022 সালে যারা টেট পাস করে দিয়েছেন যে সমস্ত বিএড প্রার্থীরা, তাদের টেট সার্টিফিকেট কী হবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন। দেখুন এই অর্ডারটা যদি ইন জেনারেল প্রসপেক্টিভ ইন নেচার হয়, তাহলে কিন্তু আপনাদের টেট সার্টিফিকেট ভ্যালিড থাকবে। কিন্তু এক্ষেত্রে বলতে হবে যেটা, যে টেট সার্টিফিকেট ভ্যালিড থাকলেও আপনাদেরকে কিন্তু ডিএলএড করতে হবে। আদারওয়াইজ আপনারা কোনোভাবেই কিন্তু রিক্রুটমেন্টে বসতে পারবেন না বিএড ডিগ্রি নিয়ে। কিন্তু এটা যদি রেট্রোস্পেক্টিভ ইন নেচার হয় এবং ইন জেনারেল, তাহলে কিন্তু আপনাদের টেট সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। এছাড়াও কিন্তু যারা চাকরি করছেন তাদের জন্য যদি শুধুমাত্র প্রসপেক্টিভ ইন নেচার করা হয় বা আদার্সদের জন্য রেট্রোস্পেক্টিভ ইন নেচার করা হয়, তাহলে শুধুমাত্র যারা চাকরি করছেন তারাই থাকবেন, আদারওয়াইজ সকলেই কিন্তু বেরিয়ে যাবেন। তো এইরকম বিষয়টা হয়ে রয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। আজকের হিয়ারিং ডিটেলসটা আশা করি আপনাদের সামনে আমি পুরোটা ডিটেলে বোঝাতে পারলাম। আজকে সেই অর্থে কোনো অর্ডার আসবে না এরকমটাই বিচারপতিরা বললেন। তবুও আমি ওয়েবসাইটে খেয়াল রাখবো কোনো নতুন করে অর্ডার দিচ্ছে কিনা এই বিষয়ে। তবে এই বিষয়গুলি উঠে এসেছে আজকের হিয়ারিং থেকে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।